নমস্কার। তো চলুন আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় সেটি শেয়ার বাজারের সব থেকে পপুলার স্টক। টিভিতে, নিউজ চ্যানেলে, ইউটিউবে বা নিউজ পেপারে দেখবেন সব জায়গাতে এই স্টকটির নাম। আর লাস্ট 2 বছরে বা লাস্ট 1 থেকে 1.5 বছরে যদি কোনো পপুলার স্টক থাকে শেয়ার মার্কেটে, ইন্ডিয়ান শেয়ার মার্কেটে, এই স্টকটি হচ্ছে সব থেকে পপুলার স্টক। স্টকটার নাম বলে দিই, জিও ফিনান্সিয়াল সার্ভিস। এই স্টকটি সব থেকে ফেমাস স্টক। যেদিন থেকে লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার পর থেকে 200 টাকা লিস্টিং হয়েছিল, তারপরে 400 টাকা পর্যন্ত হয়েছে স্টকের প্রাইস। এখন আবার নেমে নেমে হয়েছিল কত, প্রায় 220 টাকার মতো হয়েছিল, এখন মোটামুটি 300 টাকা। এই জিও ফিনান্সিয়াল সার্ভিস আমার শেয়ার বাজারের সব থেকে হাইপ স্টক। এত হাইপ কোনো স্টককে নেওয়া হয়নি। ভাবতে পারছেন, এখন জিও ফিনান্সিয়াল সার্ভিসে মোটামুটি 50 লক্ষ শেয়ার হোল্ডার। এটা এইচডিএফসি ব্যাংকেও নেই। এইচডিএফসি ব্যাংকে 40 লক্ষ শেয়ার হোল্ডার আছে, জোম্যাটোতে 25 লক্ষ শেয়ার হোল্ডার, আর জিও ফিনান্সিয়াল সার্ভিসের 50 লক্ষ শেয়ার হোল্ডার। ভাবা যায়? মানে এই মুহূর্তে সব থেকে ফেমাস স্টক, পপুলার স্টক হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস। অনেক ইনভেস্টার এরকম আছে যারা জিও ফিনান্সিয়ালে ইনভেস্ট করেছে শুধুমাত্র এটা দেখে যে জিওর উপরে রিলায়েন্সের হাত আছে, মুকেশ আম্বানির হাত আছে। শুধু এটা দেখে কিন্তু 10 জনের মধ্যে 9 জন ইনভেস্টারই জিও ফিনান্সে ইনভেস্ট করে বসে আছে। আর বেশিরভাগ ইনভেস্টার জানেও না যে অ্যাকচুয়ালি জিও ফিনান্সিয়াল সার্ভিস কি বিজনেস করছে, এই মুহূর্তে তাদের বিজনেসের অবস্থা কি, তারা কি বিজনেস করে, এটা অধিকাংশ ইনভেস্টারই জানে না। তো দেখুন স্টকটা এত পপুলার হয়ে গেছে, মানে পুরো ইন্ডিয়া ঢুকে গেছে, পুরো রিটেল ইনভেস্টার সব ঢুকে গেছে জিও ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে। আজকে আমরা দেখব জিও ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেস মডেলটা কি। এই যে এত পেপারে লেখালেখি হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস, ফিনান্সিয়াল কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি, ব্রোকিং অ্যাপ, সবার বিজনেস খেয়ে নেবে, এই যে প্রচারটা অ্যাকচুয়ালি সবার মার্কেট খেয়ে নেবে, সবার মার্কেট শেয়ার টেনে নেবে, এটা কতটা সত্যি আর কতটা হাইপ, আজকে আমরা এটা অ্যানালিসিস করব, এবং ইনভেস্টিং এর জন্য এটা কতটা উপযুক্ত আমরা এটাও দেখে নেব। প্রথমে দেখে নেব জিও ফিনান্সিয়ালের অ্যাকচুয়ালি বিজনেস মডেলটা কিরকম। জিও ফিনান্স হচ্ছে একটা ডাইভার্সিফাইড বিজনেস মডেল। কোনো একটা কোনো বিজনেস নেই, পুরো ডাইভার্সিফাইড। একটা আছে দেখো জিও ক্রেডিট, এটা কি, এটা কিন্তু জিও ফিনান্স আর কি। এটা হচ্ছে আপনার লেন্ডিং বিজনেস করে, লোন দেয়, যেরকম বাজাজ ফিনান্স, চোলামন্ডলম, নর্মাল এনবিএফসি কোম্পানি কনজিউমার লোন দিচ্ছে, এমএসএমই লোন দিচ্ছে, পার্সোনাল লোন দিচ্ছে। একটা পার্টি হচ্ছে জিও ফিনান্স। আর একটা হচ্ছে কি জিও পেমেন্ট ব্যাংক। এখানে কি হচ্ছে, এখানে নর্মাল ব্যাংকিং হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ডিপোজিট, অনলাইন ট্রান্সফার। এটা হচ্ছে জিও পেমেন্টস ব্যাংক। আর একটা সেক্টর আছে, সেটা হচ্ছে জিও পেমেন্ট সলিউশন, যেরকম আমাদের পেটিএম বা ফোনপে, এই অনলাইন পেমেন্ট যেটা দেখবেন সব দোকানে দেওয়া থাকে না, বারকোড, এই বিজনেস জিও পেমেন্ট সলিউশন, মানে পেটিএম এর বিজনেস মডেল। আর একটা কি আছে, সেটা হচ্ছে জিও ইন্স্যুরেন্স ব্রোকিং, মানে কি করে অন্য অনেক ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্সটাকে এরা কি করে ডিস্ট্রিবিউট করে, যেটা করে পলিসি বাজার, পুরো অনলাইন। আর একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ব্রোকিং। কি কি পেলাম, একটা জিও ফিনান্স, এরা লেন্ডিং বিজনেস করে লোন দেয়, একটা জিও পেমেন্ট ব্যাংক, নর্মাল ব্যাংকিং অ্যাক্টিভিটি, আর একটা জিও পেমেন্ট সলিউশন, যেখানে অনলাইন পেমেন্ট, ইউপিআই, ওটা দেখছে। আর একটা আজকে আছে জিও ব্রোকিং অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। এই হচ্ছে জিও ফিনান্সের মোটামুটি বিজনেস মডেল। তার মধ্যে যবে থেকে এরা যেটা জিওর যেটা আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ব্রোকিং সেকশনটা আছে, এই সেকশনটা কিন্তু পুরোপুরি যে ব্ল্যাক রক কোম্পানি আছে, ব্ল্যাক রক, এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় আমার মনে হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি আর কি। এদের মানে প্রায় 800 লাখ ক্রোড়
AUM, 800 lakh crore AUM, ব্ল্যাক রকের সাথে জিও ফিনান্সের পার্টনারশিপ রয়েছে। 50 পুরো ইন্ডিয়ার বিজনেসটা 50 পার্টনারশিপ করে নিয়েছে। এটা কিন্তু একটা জিও ফিনান্সের বিশাল হাইপ হয়ে গেছে। আর এদের কাছে একটা দারুণ AI টুলও আছে, ব্ল্যাক রকের কাছে আলাদিন বলে একটা AI টুল আছে। যবে থেকে এটা ঘোষণা করেছে জিও ফিনান্স যে ব্ল্যাক রকের সঙ্গে 50% পার্টনারশিপ করেছে অ্যাসেট ম্যানেজমেন্ট এবং বুকিং বিজনেসে, তবে থেকে কিন্তু দেখুন জিও ফিনান্সের শেয়ার নিয়ে হাইপারও বেড়ে গেছে। তার মধ্যে এটা রিসেন্ট কি করেছে, সেবির অ্যাপ্রুভালও পেয়ে গেছে এই ব্ল্যাক রকের সঙ্গে পার্টনারশিপটা, ব্রোকিং বিজনেসরা রেগুলেটরি অ্যাপ্রুভাল পেয়ে গেছে, প্লাস মিউচুয়াল ফান্ড যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা ফান্ড ম্যানেজ করবে আর কি, এটারও পেয়ে গেছে সেবি অ্যাপ্রুভাল। এটা পাওয়ার পরে দেখুন লাস্ট 3-4 মাসে মনে হয় জিও ফিনান্সের শেয়ারটা 50% অলরেডি দিয়ে দিয়েছে। কারণ এরা জিও ফিনান্স এবং ব্ল্যাক রকস মিলে যারা মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেভাবে এরা কাজ করবে আর কি, যেরকম HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নিপ্পন, পরাগ পারিক, এরকম এরা হচ্ছে কি এএমসি কোম্পানি হয়ে গেল। এটা অলরেডি দেখুন এরা 4টে শর্ট টার্ম ফান্ড আর 4টে আপনার প্যাসিভ ফান্ডের অলরেডি প্যাসিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তার মধ্যে আমার 3টে ওখানে আছে আপনার ইকুইটি ফান্ডও আছে। এগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে দেখুন লাস্ট প্রায় 3-4 মাসে কিন্তু জিও ফিনান্স শেয়ারটা মোটামুটি 50% র্যালি দিয়ে দিয়েছে। এবার এই যে জিও ফিনান্সকে নিয়ে যে চলছে, জিও ফিনান্স সবার বিজনেস খতম করে দেবে আর কি। ফিনান্স সেক্টরে বাজাজ ফিনান্স রয়েছে, বুকিং এ অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, এদের সবার বিজনেসটাকে খতম করে দেবে। এই হাইপটা কতটা ঠিক, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখুন জিও ফিনান্সের বিজনেসটা কি হচ্ছে, জিও ফিনান্সের বিজনেস আছে একদিকে রয়েছে ফিনান্স লেন্ডিং, একদিকে রয়েছে পেমেন্ট ব্যাংকিং সিস্টেম, একদিকে রয়েছে অনলাইন পেমেন্ট সলিউশন, আরেকদিকে রয়েছে হচ্ছে ব্রোকিং অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। আপনি একটা জিও ফিনান্স, আপনি জিও ফিনান্স কোম্পানিকে বিজনেস ট্র্যাক করেন, তাহলে দেখা যাচ্ছে একটা জিও ফিনান্স কোম্পানির মধ্যে HDFC ব্যাংকও রয়েছে, বাজাজ ফিনান্সও রয়েছে, পলিসি বাজারও রয়েছে, পেটিএমও রয়েছে, AU স্মল ফিনান্স ব্যাংকও রয়েছে। মানে 5-6টা বিজনেস মিলে একটা জিও ফিনান্সিয়াল সার্ভিস। এবার যদি আমি দেখি প্রথমে দেখি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবার জিও ফিনান্স ব্ল্যাক রকের সাথে পার্টনারশিপ করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করেছে। রিসেন্টলি এদের NFO লঞ্চ হয়েছে, নিউ ফান্ড লঞ্চ হয়েছে, সেখানে মোটামুটি 67,000 রিটেল ইনভেস্টর পার্টিসিপেট করেছে। 67,000 অনলি। বলেন তো এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রায় 9 কোটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ইনভেস্টর রয়েছে, তার মধ্যে মাত্র 67,000 মিউচুয়াল ফান্ড, 67,000 রিটেল ইনভেস্টর NFO-তে পার্টিসিপেট করেছে। এটা কিন্তু খুব বিশাল কোনো নম্বর না। তার মানে কি বলুন তো, তার মানেও একটা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে না, তারা কি দেখে, একটা কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখে, লাস্ট 5 বছরে কত রিটার্ন দিয়েছে, কোম্পানির ম্যানেজমেন্ট কিরকম আছে, ফান্ড ম্যানেজার কিরকম আছে, যেমন HDFC মিউচুয়াল ফান্ড, AMC বা নিপ্পন, পরাগ পারিক, মতিলাল ওসওয়াল, SBI মিউচুয়াল ফান্ড, ICICI, এরা কিন্তু এই বছরের পর বছর ধরে নিজেদের একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলেছে। মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে তাদের ওটাই দেখে যে কোম্পানি কতটা ডিপেন্ডেবল, ফান্ড ম্যানেজার কতটা ভালো, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড কি। এটা কিন্তু টেলিং অফ বিজনেস না, যে জিও যেরকম টেলিকমে করেছিল, যে জিও সিম নিয়ে আসলো, ফ্রিতে সবাইকে সিম দিয়ে দিল, আর সবাই এয়ারটেল, BSNL, ভোডাফোন ছেড়ে জিও ফিনান্সে চলে আসলো। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডে হবে না। মিউচুয়াল ফান্ড এমনিতে প্রত্যেকটা ফান্ডেরই দেখুন এক্সপেন্স রেশিও খুবই কম। HDFC বলুন, পরাগ পারিক বলুন, ICICI বলুন, 0.5, 0.6%। এটা কিন্তু কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে মিউচুয়াল ফান্ডের লাস্ট 5 বছরের রেকর্ড, কিরকম রিটার্ন দিয়েছে, তাদের ফান্ড ম্যানেজার কিরকম অ্যাক্টিভ আছে, এটা দেখে কিন্তু লোক মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। এক্সপেন্স রেশিও আপনি 0.1%, 0.2% কমিয়ে দেবেন, এটাতে কোনো ইনভেস্টারের কিছু যায় আসে। এখানে জিও ফিনান্স এসে সব মিউচুয়াল ফান্ডের ব্যবসা নিয়ে নিবে, AMC ব্যবসা টেনে নিবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তবে তারাও ভালো গ্রোথ করতে পারে, কিন্তু সব পুরো মিউচুয়াল ফান্ডের বিজনেসটাকে খেয়ে নেবে, এটা কিন্তু পুরো ভুল কনসেপ্ট। এখন যদি এরা খুব সুন্দর করে এদের প্ল্যাটফর্মটাকে বানাতে পারে, এক্সপেন্স রেশিও
লো করতে পারে, প্লাস আর একটা কাজ এটা করতে পারে, কারণ কি বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে দেখবো রেগুলার মিউচুয়াল ফান্ড, মানে মাঝখানে যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানি দেখেন মাঝখানে মিডিল ম্যান আছে। মিডিল ম্যান ছাড়া কিন্তু সব ধরনের লোক দেখবেন মিউচুয়াল ফান্ডটাকে চালু করতে পারে না, অত অনেক কথা পড়াশোনা জানে না, অত ভালো করে মোবাইল চালাতে পারে না। যদি রিলায়েন্স সেরকম, জিও ফিনান্স সেরকম কিছু করতে পারে, এক তো লো এক্সপেন্সেস রাখতে হবে তাকে, প্লাস যদি এই যে মিউচুয়াল ফান্ড অনবোর্ডিংটা যদি খুব সিম্পল করে দিতে পারে আর কি, কাস্টমার অনবোর্ডিং প্রসেসটা, কাস্টমার যাতে নিজেরা গিয়েই খুব সহজভাবে মিউচুয়াল ফান্ডটাকে চালু করতে পারে, যদি এরকম কোনো প্রসেস চালু করতে পারে তাহলে কিন্তু জিও ফিনান্স একটা ভালো স্কোপ থাকতে পারে, এই জায়গাটার একটা ভালো ডেভেলপ করার চান্স আছে। এটা গেল হচ্ছে এএমসি। ব্রোকিংয়ে দেখুন, ব্রোকিংয়ে কিন্তু মোটামুটি দেখুন সবাই একই সিস্টেমে কাজ করে, ব্রোকিংয়ে কার মধ্যে কিছু নতুন নেই, জিরোদা বলুন, গ্রো বলুন, অ্যাঞ্জেল ওয়ান বলুন, এখন তো সবাই মানে যত ব্রোকিং কোম্পানি আছে সবাই কিন্তু ট্রেডিংয়ের চার্জ কমিয়ে দিয়েছে, প্রত্যেকের চার্জ কম, কেনা বাচ্চা যারা ট্রেডিং করে তাদের জন্য ওরা প্রত্যেকের চার্জ কমিয়ে দিয়েছে, সবাই একদম ইকোনমি, সবারই চার্জ কম। আর রিলায়েন্স যদি, জিও ফিনান্স যদি ভাবে যে 5 টাকা 10 টাকা চার্জ কমিয়ে মার্কেট ক্যাপচার করে, কিন্তু সম্ভব না। যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্রেডার না, যারা ট্রেডিং করে সবসময়, তাদের কাছে কিন্তু ওই চার্জটা ফ্যাক্টর না, কে 20 টাকা নিল, কে 18 টাকা নিল, কে 15 টাকা নিল, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে অ্যাপটা কত ফাস্ট হতে হবে, এই সেলিং আর বাইং, যাতে এখানে যাতে কোনো অসুবিধা না, যাতে অ্যাপটা হ্যাং না হয়ে যায়, সেই দিকে নজর দিতে হয়, সেরকম করতে পারে। প্লাস ব্রোকারেজ ফিজও কম রাখতে পারে, তার মধ্যে জিও ফিনান্স ব্রোকারেজে ভালো একটা গ্রোথ করতে পারে। তো তার মানে এই নয় যে অ্যাঞ্জেল ওয়ান বা জিরোধা বা গ্রো এদের সবার মার্কেট শেয়ার খেয়ে নেবে, এটা কিন্তু জিও ফিনান্সের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। আর লেন্ডিং বিজনেসে দেখুন, লেন্ডিং বিজনেসে ভারতবর্ষের মধ্যে প্রায় 40টার মধ্যে ব্যাংক রয়েছে, 270 প্রায় এনবিএফসি রয়েছে, এগুলোর মধ্যে প্রায় 30-40টা তো মার্কেট লিডার, এরা বছরের পর বছর ধরে বিজনেস করে যাচ্ছে। বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাংক, চোলামণ্ডলম ফিনান্স, প্রচুর কোম্পানি রয়েছে দেখবেন, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এরা দিনের পর দিন লোন দিয়ে যাচ্ছে, এদের অ্যাসেট কোয়ালিটি ভালো, কাস্টমারের সঙ্গে এদের রিলেশন ভালো, প্রচুর ব্রাঞ্চ রয়েছে এদের, এদের অনলাইন সাপোর্টও ভালো রয়েছে, অ্যাপ ভালো। এখানে কিন্তু জিও ফিনান্স আসবে আর সব ফিনান্স কোম্পানিকে একদম সবার ব্যবসা কেড়ে নেবে, এটা কিন্তু মোবাইল বিজনেস তো হবে না, যেটা জিও সিমে হয়েছিল না টেলিকম বিজনেসে, যে ফ্রি সিম দিয়ে দিল আর সবাই চলে আসলো এয়ারটেল ছেড়ে, এখানে কিন্তু এটা হবে না। বুকিং অ্যাপ, বুকিং বিজনেস এটা হবে না। যারা অ্যাঞ্জেল ওয়ানে ট্রেড করছে, যারা গ্রোতে ট্রেড করছে, বা যারা জিরো হাতে ট্রেড করছে, এদের সার্ভিসটাতে ভালো লাগছে, তাড়াতাড়ি বাইং সেলিং করতে পারছে, এই জন্য কিন্তু ঠিক আছে, যারা অ্যাকচুয়াল প্রফেশনাল ট্রেডার। জিও ফিনান্সকে যদি এই বুকিং অ্যাপসে এই বিজনেসে ভালো কিছু করতে হয়, তাকে কিন্তু সেরকম করতে হবে, লো ব্রোকারেজ নিতে হবে, আর যাতে অ্যাপে কোনো সমস্যা না হয়, বাইং সেলিং করতে যাতে কোনো না আটকে, তাকে এইভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু এদেরও গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বিজনেসে দেখুন, ইন্স্যুরেন্স হচ্ছে এটা পলিসি বাজারের মডেলটাকে নকল করছে, যেভাবে পলিসি বাজার করে আর কি, অন্যান্য সমস্ত কোম্পানির ইন্স্যুরেন্স ওদের অ্যাপে ওরা অনলাইনে এরা ডিস্ট্রিবিউট করে। জিও ফিনান্স সেম পলিসিতে বিজনেস করছে এরা। ইন্স্যুরেন্স যদি এরা নিজেদের ইন্স্যুরেন্স বুক চালু করে, দেখবেন যেমন লাইফ ইন্স্যুরেন্স এলআইসি, ওখানে কিন্তু এলআইসি পুরো মনোপলি আছে। এই যেমন হেলথ ইন্স্যুরেন্স দেখেন, স্টার হেলথ ইন্স্যুরেন্স আছে, আরো অনেকগুলো রয়েছে। এখানে কিন্তু জিও ফিনান্সের খুব একটা চান্স নেই, কারণ এটা দীর্ঘদিন থেকে করে আসছে, কাস্টমারের ফেথ এদের উপরে আছে, এদের পেমেন্ট ভালো, এদের সার্ভিস ভালো দেয়, এই স্টার হেলথ ইন্স্যুরেন্স আর যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে আর জিও ফিনান্স একটা জায়গায় করতে পারে মোটর ইন্স্যুরেন্স। মোটর ইন্স্যুরেন্সে কিন্তু ইন্ডিয়াতে প্রচুর প্রবলেম দেখেছি আমি, হিডেন চার্জ নেয়, তারপরে আপনার প্রসেসিং করতে দেরি করে, পেমেন্টে দেরি করে, এই জায়গায় যদি ভালোভাবে করতে পারে কাজটা, এখানে কিন্তু জিও ফিনান্সের প্রচুর গ্রোথের চান্স আছে। আর পেমেন্ট ব্যাংক তো এসবিআই এর সঙ্গে পার্টনারশিপ করে নিয়েছে। আর আরেকটা যেটা আছে ওদের পেমেন্ট সলিউশন, যেটা ওরা ইউপিআই, এখানেও কিন্তু একই সমস্যা, এখানে কিন্তু জিও ফিনান্স মনোপলি করতে পারবে না, কারণ লোক দেখুন এখনো ফোনপে, গুগল পে ইউজ করছে, পেটিএম ইউজ করছে, এদের কিন্তু ব্যান্ড হয়ে গেছে, আর লোক এদেরকে ভরসাও করে, এখানে গিয়ে জিও ফিনান্সের পক্ষে সম্ভব না। জিও ফিনান্সের ক্ষেত্রে মেন যেটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এরা লেন্ডিং বিজনেসেরা বাজাজ ফিনান্সকে টক্কর দিতে পারে। তার কারণটা হচ্ছে
জিও ফিন্যান্সের যে বিশাল নেটওয়ার্ক আছে না, যেমন জিও, রিলায়েন্স ডিজিটাল বা রিলায়েন্স কনজিউমার, যে সেকশনটা যেখানে এখনো কিন্তু বাজাজ ফিন্যান্স লেন্ডিং করে কনজিউমার লোন, জিও ফিন্যান্সের সব ডাটা আছে, এই জায়গাটা কিন্তু বাজাজ ফিন্যান্সের ব্যবসাটাকে কিছুটা টানতে পারে জিও ফিন্যান্স। রিলায়েন্স ডিজিটাল বা রিলায়েন্স কনজিউমার, এখান থেকে যে কনজিউমার লোনগুলো দিচ্ছে বাজাজ ফিন্যান্স, সেখানে কিন্তু জিও ফিন্যান্স বাজাজ ফিন্যান্সের শেয়ারটাকে ক্যাপচার করতে পারে, মার্কেট শেয়ারটাকে ক্যাপচার করতে পারে। তার বাকি যেগুলো বিজনেস আছে না, ব্রোকিং বিজনেস বা অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস, এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানি একদম সলিড আছে। এখানে কিন্তু জিও ফিন্যান্স এদের মার্কেট শেয়ারকে আমার মনে হয় না খুব একটা বেশি ক্যাপচার করতে পারবে। তবে একটা জিনিস কি আছে, এই ব্রোকিং বিজনেস বলুন আর অ্যাসেট ম্যানেজমেন্ট বলুন বা ফিনান্সিয়াল সেক্টরটা বলুন, এখানে ইন্ডিয়াতে প্রচুর স্কোপ আছে। জিও ফিন্যান্সের গ্রোথ করার পসিবিলিটি আছে, লং টার্মে ভালো গ্রোথ করতে পারবে, কারণ এদের ম্যানেজমেন্ট ভালো আছে রিলায়েন্স, এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দুর্দান্ত। জিও টেলিকমে দেখুন, ওদের প্রায় 40 থেকে 50 কোটি কাস্টমার রয়েছে। এই যে এদেরকে শুধু ক্রস সেলিং করে না, যে 40-50 কোটি কাস্টমার এদের শুধু ক্রস সেলিং করে, পার্সোনাল লোন, কনজিউমার লোন, হেলথ ইন্স্যুরেন্স, এই সমস্ত যদি শুধু ক্রস সেলিং করতে থাকে, তাহলে কিন্তু আমরা জিও ফিন্যান্সের বা পুরো জিও ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেসে কোনো অসুবিধা হবে, সেটা ইন্স্যুরেন্স হোক, ফিনান্সিয়াল হোক, কনজিউমার লোন হোক, অ্যাসেট ম্যানেজমেন্ট হোক, ওদের প্রচুর কাস্টমার বেস রয়েছে জিও টেলিকমের, সেখান থেকে কিন্তু তারা প্রচুর কাস্টমার পেয়েছে। বা রিলায়েন্স ডিজিটাল বা রিলায়েন্স কনজিউমার, এই একটা জিও ফিনান্সের সব থেকে বড় প্লাস পয়েন্ট রয়েছে। কিন্তু জিও ফিনান্স সবার বিজনেস খেয়ে নেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এখন জিও ফিনান্স শেয়ারটা যা বাড়ছে না, এত শেয়ারগুলো ঢুকেছে কেন বলেন তো? যেহেতু জিও ফিনান্সের উপর রিলায়েন্সের হাত আছে। জিও ফিনান্সের ব্যবসাতে এখন সেরকম কিছু হয়নি, মানে লাস্ট 1 থেকে 1.5 বছর সবাই বিজনেস শুরু করেছে। এরা সবাই ভাবছে ভবিষ্যতে ইন ফিউচারে জিও ফিনান্সের খুব ভালো গ্রোথ আসতে পারে। এবার একটা জিনিস দেখুন, আপনি 2025-এর বিজনেসটা দেখেন। 2025-এ পুরো ফিনান্সিয়াল ইয়ারে জিও ফিনান্সিয়াল সার্ভিসের টোটাল যেটা তাদের রেভিনিউ ওরা করেছে, মোটামুটি 2080 কোটি টাকার মতো রেভিনিউ করেছে। আপনি এর মধ্যে দেখবেন 155 কোটি টাকার মতো রেভিনিউ এরা করেছে জিও ক্রেডিট সেক্টর থেকে, মানে এনবিএফসি থেকে, আর বাকি যেটা 168 কোটি টাকা করেছে এটা জিও পেমেন্ট ব্যাংক আর জিও পেমেন্ট সলিউশন। 2079 কোটি টাকার মধ্যে মাত্র 155 আর 167, মোটামুটি 320 কোটি টাকা কিন্তু এরা অ্যাকচুয়াল বিজনেস থেকে আর্ন করেছে। বাকি যে সমস্ত টাকাটা এরা এর থেকে পেয়েছে, এক হচ্ছে এদের যে রিলায়েন্সের, একটা জিও ফিনান্স তো রিলায়েন্সের বাচ্চা, তো রিলায়েন্সের 6% শেয়ার কিন্তু এখনো জিও ফিনান্সের কাছে আছে। 6% হোল্ডিং রিলায়েন্সের, একটু বেসিক্যালি জিও ফিনান্স একটা হোল্ডিং কোম্পানি, জিও ফিনান্সিয়াল সার্ভিস। রিলায়েন্সের এখনো 6% শেয়ার জিও ফিনান্সের কাছে আছে। এদের বেশিরভাগ কিন্তু ইনকামটা এসছে ওখান থেকে। রিলায়েন্স যে ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ড থেকে কিছু ইনকাম করেছে, প্লাস এদের কিছু এফডি আছে ব্যাংকে, আর কিছু মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে। এদের টোটাল যে এবছর ইনকাম করেছে না, পুরো রেভিনিউ যে জেনারেট করেছে, তার কিন্তু বেশিরভাগটা এফডি থেকে, আর জিও ফিনান্স কিছু মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছে ওখান থেকে, আর রিলায়েন্স থেকে যে এটা ডিভিডেন্ড পেয়েছে। মাত্র 320 কোটি টাকা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস থেকে ইনকাম করেছে। তার মানে এখনো কিন্তু বিজনেস কিছুই শুরু হয়নি, হাইপ প্রচুর হয়ে গেছে। নর্মাল, হ্যাঁ, যেমন 2026-এর ফার্স্ট কোয়ার্টার যে রেজাল্ট এসেছে, সেখানে কিন্তু জিও ফিনান্সের প্রতিটা বিজনেস ধীরে ধীরে শুরু হচ্ছে। পেমেন্ট ব্যাংক বলুন, পেমেন্ট সলিউশন বলুন, লেন্ডিং বিজনেস বলুন, এএমসি বিজনেস বলুন, প্রতিটা বিজনেস ধীরে ধীরে কিন্তু গ্রোথ করা শুরু করছে। আমি বলছি না যে জিও ফিনান্সের মধ্যে গ্রোথের পসিবিলিটি, প্রচুর গ্রোথের পসিবিলিটি আছে, কিন্তু সবাইকে বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাংক, পলিসি বাজার, অ্যাঞ্জেল ওয়ান সবাইকে টপকে সেরা হয়ে যাবে, এটা কিন্তু বলার সময় এখনো আসেনি। এটা কিন্তু জিও ফিনান্স এমন একটা সেক্টরে কাজ করছে না, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করা, মানে এটা কিন্তু পুরোপুরি রেগুলেটিং বিজনেস। এখানে আরবিআই, সেবি সবসময় মাথার উপরে আছে। এখানে রেগুলেশনের বাইরে কিছু করতে পারবেন, আপনি বিনা ইন্টারেস্টে লোন দিতে পারবেন না, অনেক কিছু সমস্যা আছে। যাতে টেলিকম বিজনেসের মতো নয় সবাইকে ফ্রিতে সিম দিয়ে দিলাম, এখানে কিন্তু করা যাবে। এখানে সবকিছু রেগুলেটরি সিস্টেমের মধ্যে কাজ করতে হবে। এখানে আর ওরা যে সমস্ত সেক্টরে কাজ করছে, লেন্ডিং বিজনেস, লোন দিচ্ছে, সেখানে বাজাজ ফিনান্স, চোলামন্ডলম ফিনান্স, হাজার, মানে
খুব অনেক ভালো ভালো কোম্পানি আছে, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রোকিং বিজনেসে দেখুন অ্যাঞ্জেলো ওয়ান, জিরোধা, গ্রো। অ্যাসেট ম্যানেজমেন্টে দেখুন এইচডিএফসি, নিপ্পন, পরাগ পার, এখানে প্রচুর বড় বড় কোম্পানি রয়েছে। বা পেমেন্ট সলিউশনে দেখুন পেটিএম, ফোনপে, গুগল পে। এদেরকে টক্কর দিয়ে সেরা হওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তবে জিও ফিনান্স যদি ঠিকঠাক ম্যানেজ করতে পারে বিজনেসটাকে, ওদের প্রচুর স্কোপ রয়েছে, কারণ এইসব সেক্টর ইন্ডিয়াতে প্রচুর স্কোপ রয়েছে। আর জিও ফিনান্সের সব থেকে বড় সুবিধা হচ্ছে এদের কাস্টমার বেস। জিও টেলিকমে জিও সিমের অলরেডি প্রায় 50 কোটি কাস্টমার রয়েছে, রিলায়েন্স ডিজিটালের কাস্টমার রয়েছে, প্লাস রিলায়েন্স কনজিউমারের কাস্টমার রয়েছে। গ্রোথের প্রসপেক্ট তো আছে, কিন্তু এই মুহূর্তে যে বিজনেস যে জায়গায় আছে সেখান থেকে কিন্তু জিও ফিনান্সকে প্রচুর সময় লাগবে আর গ্রোথ করতে। এখনো বিজনেস যে জায়গায় আছে সেখান থেকে বিশাল কিছু আপনি আশা করতে পারেন। এই মুহূর্তে আমার কিন্তু পোর্টফোলিও জিও ফিনান্স নেই ভাই। আমি ঠিক এই মুহূর্তে আমি জিও ফিনান্স ট্র্যাক করবো, আরো 2 দিনে 4টে করে ট্র্যাক করবো। আমি যদি আমার মনে হয় আমি হয়তো জিও ফিনান্স নিয়েও নিতে পারি, আপনারা ট্র্যাক করতে থাকুন। কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে জিও ফিনান্স এরকম জায়গায় আছে যে একদম বিশাল কিছু গ্রোথের ব্যাপার নেই, কিন্তু নর্মাল চলছে। এখান থেকে জিও ফিনান্স ধীরে 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 বিজনেসগুলো খুলতে থাকবে। এদের সব ব্যবসায় গ্রোথ করছে ধীরে 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 ধীরে, আমাদের ওয়েট করতে হবে জিও ফিনান্সের জন্য। এখন জিও ফিনান্সের শেয়ারটা চলছে না, পুরো হাইপে চলছে, বিজনেস কিন্তু এখন ওদের সেভাবে শুরু হয়নি। বুঝে গেল, আপনারা অ্যানালাইসিস করুন, দেখুন, ট্র্যাক করুন। নমস্কার।